আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। কেন আমার আইডি পাসওয়ার্ড ম্যাডামের আইডি পাসওয়ার্ড তো একটাই 2266595389 আর পাসওয়ার্ড এইটাই আছে পারবিজ। দেখ তাকওয়া মুখস্থ করে ফেলছে। আসলে মিস আমি মুখস্থ করে ফেলছি। আমার মুখস্থ আছে। মিস আমার আইডি পাসওয়ার্ড দুইটাই মুখস্থ। এটাই পারবি। মিস আমার একদম ঝরঝর মুখস্থ আমার আইডি দেখলাম ছবি সহ আইডি পাসওয়ার্ড সুন্দর করে দিয়েছে, স্কুলের লগো সহ টিচারের ছবি দিয়ে তারপরে আইডি পাসওয়ার্ড। ইশরাক, তুমি কি ক্লাস করো নাই কয়েকদিন? আসসালামু আলাইকুম ছিলাম। মিস ইশরাকার আগে আমি তোমার নেটওয়ার্ক খুব খারাপ। আচ্ছা, ইশরাকের নেটওয়ার্ক মনে হয় খারাপ। আমার কথা তোমরা শুনতে পাচ্ছো? Yes, মিস আমার নেটওয়ার্ক শুনতে পাচ্ছি। রামিমের নেট প্রবলেম। মিস রামিনের নেট প্রবলেম। ভাই আমি গ্রামে কি করা? নেটওয়ার্ক খারাপ। আমি আজকে আচ্ছা, এখন আমরা পড়াশোনায় চলে যাইতে পারি। আমাদের 31 জন চলে এসছে। 31 জন এসেছে, তাহলে আমরা শুরু করতে পারি। হ্যাঁ, আমাদের হ্যাঁ দেখেছিলাম, ওইখানে তো লাইকও দিয়েছি, তুমি দেখো নাই? তাই আচ্ছা, আজকে তো দিও, প্রতি ক্লাসে দিও। আচ্ছা, আমাদের পড়া স্টার্ট ছিল গতকালকে যেখান থেকে, সেটা হলো প্রস্তর যুগ, তাই না? প্রস্তর যুগের আরেকটা নাম ছিল প্রাগৈতিহাসিক যুগ। প্রাগৈতিহাসিক যুগ। তাহলে এটা তোমাদের মনে রাখতে হবে যে প্রাগৈতিহাসিক যুগ আর প্রস্তর যুগ দুটোই একই কথা। প্রাগৈতিহাসিক যুগে বা প্রস্তর যুগে মানুষের জীবনযাত্রা প্রণালী কেমন ছিল, মানুষ কিভাবে জীবন যাপন করত, ঐতিহাসিক যুগ বা প্রস্তর যুগে। আমি বারবার দুইটাই নাম বলছি যাতে তোমাদের মনে থাকে, বারবার শুনলে তোমাদের ভালো মনে থাকবে যে প্রাগৈতিহাসিক যুগ আর প্রস্তর যুগ দুইটা একই জিনিস। তো ওই সময়ে প্রাগৈতিহাসিক যুগে বা প্রস্তর যুগে মানুষ সাধারণত বনে বাদারে ঘুরে বেড়াতো, যাযাবরের মতো জীবন যাপন করত। যাযাবর কি জানো নিশ্চয়ই তোমরা, বলো তো ইশরাক? ইয়েস মিস। যাযাবর কি, কাদেরকে যাযাবর বলা হয়? মিস যারা বনে বাদারে ঘুরে ফিরে বিভিন্ন দেশ ভ্রমণ করে বসবাস করে। না বাবা, এক্স্যাক্টলি হয় নাই। যাদের নির্দিষ্ট কোনো থাকার জায়গা নেই তাদেরকে, যারা যেখানে জায়গা পায়। না, এখানে কথা হলো যে নির্দিষ্ট কোনো থাকার জায়গা নেই, যখন যেখানে সুযোগ পায় সেখানে থাকে, আবার সেখানে অসুবিধা হলে অন্য জায়গায় চলে যায়। মানে নির্দিষ্ট, আমাদের যেমন নির্দিষ্ট একটা জায়গা আছে, তাদের নির্দিষ্ট কোনো থাকার জায়গা নাই। তো ওই প্রাগৈতিহাসিক যুগে মানুষ এরকম যাযাবরের মতো জীবন যাপন করতো। তাদের কোনো নির্দিষ্ট জায়গা ছিল না, থাকার কোনো ঘর বাড়ি ছিল না, নির্দিষ্ট কোনো জায়গা ছিল না। যখন যেখানে বন্য জীব জন্তুর আক্রমণ কম হইতো সেখানে তারা জীবন যাপন করতো বনে বাদারে, ঘর বাড়ি তো তখনও তৈরি করেনি। আর তাহলে খাবার দাবার কি ছিল? খাবার দাবারও ছিল ওই একই রকম, যে বনের পশু পাখি
এগুলো শিকার করে তারা শিকার করে খেত। হ্যাঁ, রান্না করার সিস্টেমও ছিল না, তো তখন তারা কাঁচাই খেত, কাঁচা মাংসই খেত। গাছ থেকে ফলমূল নিয়ে খেত। গাছ থেকে ফলমূল নিয়ে খেত। তারপরে তারও অনেক পরে তারা এক সময় দেখতে পেল যে ওই ফলমূল খেয়ে বিচিটাকে কোথাও ফেলে রাখছে, তারপর খেয়াল করলো যে ওইটা থেকে আবার নতুন চারা গাছ হচ্ছে, সেই গাছ আস্তে আস্তে বড় হচ্ছে, সেইখানে আবার ফলমূল হচ্ছে। এইটা দেখে তাদের মাথায় কৃষি কাজের বুদ্ধিটা আসলো। তখন সাধারণত এই কাজগুলো মেয়েরা করতো, যে ফলমূল খাওয়ার পরে বাইরে ফেলে দেওয়া, তো মেয়েরাই এটা খেয়াল করলো, আর এইভাবে মেয়েরাই কৃষি কাজের সূচনা করে। প্রথমে কৃষি কাজের সূচনা মেয়েরাই করে। তারপর দেখা গেল যে কৃষি কাজ করতে অনেক বেশি শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয়, পেশি শক্তির প্রয়োজন হয় বেশি, সেই জন্য তখন আস্তে আস্তে পুরুষেরাও কৃষি কাজের দিকে মনোনিবেশ করলো। পরবর্তীতে আমরা জানি যে মানুষ সুশৃঙ্খল ভাবে ঘর বাড়ি তৈরি করে তারপরে সমাজ সৃষ্টি করে সমাজবদ্ধ হয়ে বসবাস করতে শুরু করলো। তখন মেয়েরা সাধারণত ঘর বাড়ি সামলানো, বাচ্চা কাচ্চা সামলানো, এগুলোর কাজ করতে শুরু করলো, আর পুরুষেরা বাইরের কাজ করা, খাবার দাবার জোগাড় করা, ওই কাজে পুরুষেরা তখন মনোনিবেশ করলো। তো এইরকম ছিল আমাদের প্রাগ ঐতিহাসিক যুগ বা প্রস্তর যুগের জীবনযাত্রা প্রণালী। এরপরে আস্তে আস্তে বিভিন্ন সভ্যতার আবিষ্কার হয় আমাদের এই বাংলা অঞ্চলে। প্রথম সভ্যতা হলো সিন্ধু সভ্যতা। এর সময়কাল খ্রিস্টপূর্ব 2700 থেকে 1700। দেখো, খ্রিস্টপূর্ব, আমি তোমাদেরকে আগেও বলেছি যে খ্রিস্টপূর্ব মানে হলো খ্রিস্টের জন্মের আগে। খ্রিস্টের জন্মের 2700 বছর আগে থেকে শুরু করে 1700 বছর আগে পর্যন্ত এই সময়টা ছিল সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতার সময়কাল। আমাদের এখন যেটা বাংলাদেশ, এই এলাকায় সিন্ধু সভ্যতার কোনো নিদর্শন পাওয়া যায় নাই। মোটামুটি আমাদের এই বাংলাদেশ অঞ্চলের ইতিহাসের সূচনা শুরু হয় গুপ্ত শাসন আমল থেকে। ঠিক আছে, গুপ্ত যুগ থেকে আমাদের দেশের বিস্তারিত ইতিহাস, যেটা এখন আমাদের বাংলাদেশ, এই অঞ্চলটার ইতিহাস গুপ্ত যুগ থেকে পাওয়া যায়। তার আগের ইতিহাস তেমন কোনো ইতিহাস পাওয়া যায় না আমাদের এই বাংলাদেশ অঞ্চলের। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তখন বিভিন্ন প্রদেশে বিভক্ত ছিল। এই প্রদেশগুলোর নাম ছিল বঙ্গ, পুন্ড্র, রাঢ়। দেখো, তোমার 5 পৃষ্ঠার উপরের দিকে আছে বঙ্গ, পুন্ড্র, রাঢ়, গৌড়, সমতট, হরিকেল, এরকম বিভিন্ন জনপদে ভাগ করা ছিল সমগ্র বাংলাটা। গুপ্ত শাসনের শেষের দিকে বাংলাদেশ অঞ্চলের আরো কিছু রাজার নাম পাওয়া যায়, যারা পরবর্তী গুপ্ত নামে পরিচিত। পরবর্তী গুপ্ত মানে গুপ্ত রাজত্বের পরে পরবর্তী গুপ্ত, তবে এটা তেমন। ওয়ালাইকুম আসসালাম। তোমাদেরকে বারবার বলি যে ক্লাসের মাঝখান দিয়ে আসলে সালাম দেওয়ার দরকার নেই। সবাই চ্যাটে সালাম দিয়ে দিও, চ্যাটে সালাম লিখে দিয়ে দিও। আচ্ছা, ঠিক আছে, আমরা গুপ্ত যুগ সম্পর্কে জানলাম। গুপ্ত যুগের পরবর্তী সময়ে কিছুটা সময় ছিল, পরবর্তী গুপ্ত নামে কিছু রাজা ছিল, তবে ইতিহাসে এরা তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে নাই। পরবর্তী গুপ্ত শাসকদের পরে
ওরা এটা শুধু তোমাকে রাজত্বই করছে। তারা রাজত্ব করেছে কিন্তু তেমন গুরুত্বপূর্ণ কিছু করতে পারেনি, মনে রাখার মতো তেমন গুরুত্বপূর্ণ কিছু করতে পারেনি। অগ্রগতিতে কোনো তেমন ভূমিকা রাখতে পারে নাই। এরপরে তোমাদের এটা ইম্পর্টেন্ট, শশাঙ্ক। গুপ্ত শাসকদের পর সপ্তম শতকে শশাঙ্ক নামে একজন রাজা বাংলার সিংহাসনে বসেন। উনি হলেন প্রথম বাঙালি রাজা। কত পেজ? আমি তো এগুলো নিজে থেকে বলছি, তবে তোমার 5 পৃষ্ঠায় আছে, 5 পৃষ্ঠায় আছে। আমি হুবহু বই দেখে বলছি। 5 পৃষ্ঠায় মিস 5 পৃষ্ঠায় 5 পৃষ্ঠায় আছে এই ইতিহাসগুলো। আমি বলছিলাম সপ্তম শতকে রাজা শশাঙ্ক বাংলার সিংহাসনে বসেন। উনি হলেন প্রথম বাঙালি রাজা। কারে চ্যাট করছে গ্রুপে? ক্লাস না করে গ্রুপে চ্যাট করলে তো নিজেদেরই লস। ওটা যদি না বুঝে তাহলে তো সমস্যা। ইশরাক তো করে নাই। হ্যাঁ, ইশরাকের নাম কেন লিখছো? ইশরাক তো চ্যাট করে নাই। আচ্ছা, যাই হোক, আমরা শশাঙ্কের কথা বলছিলাম। শশাঙ্ক যতদিন রাজত্ব করেছেন, বেশ দাপটের সাথে শশাঙ্ক রাজত্ব করেছেন, কিন্তু শশাঙ্কের মৃত্যুর পরে বাংলায় এক ভয়াবহ অরাজকতা দেখা দেয়। কারণ তখন কোনো যোগ্য শাসক ছিল না 100 বছর। ওই সময়টাতে বাংলায় কোনো যোগ্য শাসক ছিল না, এক ভয়াবহ অরাজকতা বিরাজ করছিল। ওই অরাজকতাটাকে সংস্কৃত ভাষায় মাৎস্য ন্যায় বলা হয়ে থাকে। মাৎস্য ন্যায় হলো পুকুরে বড় মাছ যেমন সুযোগ পেলেই ছোট মাছকে গিলে ফেলে বা খেয়ে ফেলে। খেয়াল করো, পুকুরে বড় মাছ সুযোগ পেলে ছোট মাছকে গিলে ফেলে বা খেয়ে ফেলে। তখনকার সমাজের অবস্থাও ছিল এমন যে শাসকেরা বা প্রভাবশালী যারা, তারা সুযোগ পেলেই দুর্বলদের উপর আক্রমণ করত, দুর্বলদেরকে প্রতিহত করে তাদের সম্পদ সব নিয়ে যেত। এই জন্য ওই 100 বছরের অরাজকতাটাকে, ওই সময়টাকে মাৎস্য ন্যায় হিসেবে আখ্যায়িত করা হয়। সংস্কৃত শব্দ এটা, মাৎস্য ন্যায় মানে মাছের মতো। এটা একটা সংস্কৃত শব্দ। সংস্কৃত ভাষায় ওই সময়টাকে, কোন সময়টাকে? শশাঙ্কের মৃত্যুর পরে যে 100 বছর বাংলায় কোনো যোগ্য শাসক ছিল না, তখন এক ভয়াবহ অরাজকতা বিরাজ করে সমগ্র বাংলায়। ওই সময়টাকে সংস্কৃত ভাষায় মাৎস্য ন্যায় হিসেবে আখ্যায়িত করা হয়। এরপরে আসে পাল রাজবংশ। শশাঙ্কের মৃত্যুর পরে 100 বছর ওই অরাজকতা, তারপরে আছে পাল রাজবংশ। পাল রাজবংশের মধ্যে আমরা বলবো, পাল রাজবংশ হলো বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ। এটাই তোমার প্রশ্নে দিতে পারি যে পাল রাজবংশকে কেন বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ বলা হয়। দেখো, পাল রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন রাজা গোপাল। পাল রাজবংশ প্রায় 400 বছর বাংলায় সফলভাবে রাজত্ব করে। সময়টা হলো 750 থেকে 1161। 750 থেকে 1161। দেখো, 400 বছরেরও বেশি। 750 থেকে 850, 950, 1050, 1150, তাহলে 400 বছর হয়। আর এখানে আছে 1161, তাহলে 411 বছর হয়ে যায়।
তো এই দীর্ঘ সময় পাল রাজবংশ বাংলায় ক্ষমতায় ছিল, এই জন্য পাল রাজবংশকে বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ বলা হয়। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? Yes, miss. Yes, miss. তাহলে Yes, miss. এখানে একটা আপনার কথা ক্লিয়ার একেবারে। আচ্ছা, ঠিক আছে বাবা। তাহলে এখানে আমরা একটা প্রশ্ন পেলাম, পাল রাজবংশকে কেন বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ বলা হয়? এটা তোমাদের হোমওয়ার্কে দিব আমি। মিস আপনি না একবার দিতেন। আচ্ছা, এটা একবার দিয়েছে। আচ্ছা, তাহলে এটা আর দিব না। এটা দিয়েছি, আর কি দিয়েছি? কৈবর্ত বিদ্রোহ বলতে কি বোঝায়, এটা দিয়েছি। এই দুইটাই দিয়েছি, তাহলে এই দুইটা আর দিব না। প্রস্তর যুগের মানুষ কিভাবে বসবাস করে? প্রস্তর যুগের মানুষের জীবনযাপন কেমন ছিল এটাও দেওয়া হয়ে গেছে না? জি মিস। তিনটা দিয়েছি। তিনটা দিয়েছেন। আমি আচ্ছা, উত্তর লিখে তো পাঠাই দিচ্ছি। ওই তিনটা আমাদের রিভিশন হচ্ছে, তাহলে আবার নতুন দুইটা দিব। কৈবর্ত বিদ্রোহ বলতে কি বোঝায় এটাও দিয়েছি তোমাদেরকে, এটা আমি সংক্ষেপে বলে দিচ্ছি। কৈবর্ত বিদ্রোহ পাল রাজবংশের সময়ে, এক সময় দ্বিতীয় মহিপাল, রাজা দ্বিতীয় মহিপালের সময় নিজেদের মধ্যে, ভাইয়েদের মধ্যে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। আর ওই সুযোগে তখন রাজ্যের কৈবর্ত সম্প্রদায়, জেলে সম্প্রদায় এক বিদ্রোহ করে, সেটা কৈবর্ত বিদ্রোহ নামে পরিচিত। পরবর্তীতে আমরা দেখেছি যে কৈবর্তরা বেশি দিন ক্ষমতায় থাকতে পারে নাই, পাল রাজারা একটা কোশ্চেন করব। হ্যাঁ বলো। মিস কৈবর্তরা কেন ক্ষমতা দখল করতে চেয়েছিল? ওইটা তো সব সময় সব সমাজেই যখন ওই রাজারা তো বিভিন্ন ভাবে শোষণ অত্যাচার করেই, তখন তো সুযোগ পেলেই সবাই ক্ষমতায় যাইতে চায়। সুযোগ পেলে যখন দেখলো যে পাল রাজারা একটু দুর্বল হয়ে গেছে, নিজেদের মধ্যে ভাইদের মধ্যে ক্ষমতা নিয়ে বিরোধ দেখা দিয়েছে, ওদেরকে দুর্বল দেখলে, দুর্বলতার সুযোগ পেলে তখনই এক একটা সম্প্রদায় তখনই যুদ্ধ করে, ক্ষমতা দখল করতে চায় সব সময়। ঠিক আছে, এরপরে আমাদের আসবে সেন রাজবংশ। সেন রাজবংশের সময়কালটা হলো 1098 থেকে 1204 খ্রিস্টাব্দ। ইশরাক, তুমি কি গতকালকে বিজ্ঞান ক্লাস করছিলা? না মিস, গতকালকে আমি বিজ্ঞান ক্লাস করিনি। কালকে ক্লাসই করো নাই তুমি? না মিস, করছি, ইংরেজি ক্লাস করছি আর বাংলা ক্লাস মিস আমাদের মানে জয়েন হইতে পারছিলাম, কিন্তু মিস স্যার আমাদের অন্য ক্লাস করাইতেছিল, এজন্য আর লিভ নিয়ে নিছিলাম। ও আচ্ছা, তাহলে বিজিএস ও করো নাই, তুমি সায়েন্সও করো নাই? মিস বিজিএস আপনি মিস বিজিএস নিছিলেন আপনি? মিস আমি আর দেখি না, ক্লাসে আর জয়েন হইনি আমি আর। আচ্ছা, ঠিক আছে। আমরা সেন রাজবংশ সম্পর্কে পড়ছিলাম। সেন রাজবংশ ক্ষমতায় আসে 1098 থেকে আর থাকে 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত। সেনরা আসছিল দক্ষিণ দাক্ষিণাত্যের কর্ণাটক থেকে। তারা আসছিল পাল রাজাদের অধীনে সেনাবাহিনীতে চাকরি করার জন্য। পরে ধীরে ধীরে তাদের নিজেদের শক্তি বাড়তে থাকে, তখন তারা চেষ্টা করে যে পাল রাজাদেরকে সরিয়ে তারা নিজেরা ক্ষমতায় চলে আসে। এইভাবে সেন রাজবংশের সূচনা। তোমার এখানে আমি প্রশ্ন দিয়েছি সেন রাজবংশ কিভাবে ক্ষমতায় আসে, দেখো উত্তর হবে তোমার প্রথম থেকে। সেনরা দাক্ষিণাত্যের কর্ণাটক থেকে পালদের অধীনে সেনাবাহিনীতে চাকরি করার জন্য এদেশে এসেছিল। ধীরে ধীরে তারা নিজেদের শক্তি বাড়াতে থাকে। শেষ দুর্বল রাজা মদন পালের রাজত্বকালে বিজয় সেন
ক্ষমতায় আসেন, এভাবে সেন রাজবংশের সূচনা হয়। ঠিক আছে, এটা আজকের প্রথম প্রশ্ন। এরপরে আরেকটা প্রশ্ন গ্রুপে দিয়ে দিবেন না? প্রশ্নটা দিয়ে দিব গ্রুপে, দিয়ে দিব না, তাই না? এরপরে আরেকটা প্রশ্ন দিব তোমাকে, কিভাবে সমগ্র বাংলায় মুসলিম শাসন বিস্তার লাভ করে। এই সেন শাসন আমলে দেখো শুরুতেই আছে 1098 থেকে 1204, তাহলে 1204 সালে যে অবসান হলো, সেন রাজবংশের অবসান হলো কিভাবে? শেষ সেন রাজা ছিলেন লক্ষণ সেন। লক্ষণ সেনের কাছ থেকে একটা বিদেশি শক্তি তুর্কি থেকে এসেছিল, তারা তুর্কি বীর ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি নদিয়া বিজয় করেন। রাজা লক্ষণ সেনকে পরাজিত করে উনি নদিয়া বিজয় করে নেন। তবে লক্ষণ সেনের পরেও তার দুই পুত্র বিশ্বরূপ সেন এবং কেশব সেন আরো কিছু সময় 1205 থেকে 1230 খ্রিস্টাব্দ বিক্রমপুর থেকে বাংলাদেশের অন্যান্য অংশ শাসন করেন। এই লাইনটা তোমার দিতে হবে না, এই লাইনটা দিতে হবে না। হ্যাঁ, প্রশ্নটা আমি আবার বলছি। প্রশ্নটা হলো কিভাবে সমগ্র বাংলাদেশে মুসলিম শাসন বিস্তার লাভ করে। লক্ষণ সেনের কাছ থেকে আমি আমার মতো করে বুঝিয়ে বলছি। 1204 সালে তুর্কি বীর ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি রাজা লক্ষণ সেনকে পরাজিত করে নদিয়া দখল করে নেন। বুঝতে পারছো তোমরা? 1204 সালে। ইশরাক এইচডব্লিউ আমি গ্রুপে দিয়ে দিব। 1204 সালে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি রাজা লক্ষণ সেনের কাছ থেকে নদিয়া জয় করে নেন। পরের লাইনটা দিবে না তুমি, যে তারপরেও লক্ষণ সেনের ছেলেরা এখানে ওইখানে ক্ষমতায় ছিল, এটা দিবে না। বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট না। হ্যাঁ, না, আমাদের প্রশ্নে আছে কিভাবে মুসলিম শাসন বিস্তার লাভ করলো, তাহলে ওইটা তো এর মধ্যে আসবে না, যে তারপরেও কিছু কিছু জায়গা হিন্দু রাজাদের অধীনে ছিল, সেটা তো। তারপরে আমরা দিব বখতিয়ার খলজির নদিয়া জয়ের ফলে বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত হয় এবং কিছুদিনের মধ্যে সমগ্র বাংলাদেশে মুসলিম শাসন বিস্তার লাভ করে। ঠিক আছে? মিস, একটা কোশ্চেন আছে আমার। বলো। মিস, কোশ্চেনটা হলো মিস, যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি মুসলিম শাসন প্রতিষ্ঠা করে ফেলছিল, তাইলে সেন রাজাদের ছেলেমেয়েরা আবার কিভাবে শাসন প্রতিষ্ঠা করলো, মানে কিছু কিছু জায়গায়? ভালো প্রশ্ন করেছো। তখনকার সময়ে একসাথে সম্পূর্ণ বাংলা এলাকাটা দখল করতে পারে নাই, একটু একটু করে এক একটা এলাকা দখল করে নিত। যেমন বখতিয়ার খলজি লক্ষণ সেনের কাছ থেকে প্রথমে শুধু নদিয়া, নদিয়া হলো ভারতের একটা জায়গার নাম, ওই এলাকাটা দখল করে প্রথমে। কিন্তু সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলায়, বাংলাদেশ না, তখন বাংলাদেশ ছিল না, এখনকার মতো তো যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না। মনে করো নদিয়া থেকে, এটা তো বাংলাদেশ, যেই সব জায়গায় বলছে লক্ষণ সেনের ছেলেরা তখন বাংলাদেশের বিক্রমপুর, তারপরে বিক্রমপুর আর বাংলাদেশের আরো কিছু এলাকায়, তো এই এলাকাগুলোর দূরত্ব তো অনেক বেশি। ওই এলাকা থেকে, নদিয়া থেকে বা মুর্শিদাবাদ থেকে বাংলাদেশের বিক্রমপুর আসতেই তো কয়েক দিন সময় লেগে যেত, তাই না? এখনকার মতো তো আধুনিক মাধ্যম ছিল না, যাতায়াত বা যোগাযোগ কোনোটাই আধুনিক মাধ্যমে হতো না তখন। সেই জন্য একসাথে সমগ্র বাংলা কখনো কেউ দখল করতে পারেনি। যারাই যখনই দখল করেছে, এরকম ছোট ছোট এক একটা এলাকা এলাকা করে করে দখল করেছে।
1204 খ্রিস্টাব্দে আমরা দেখেছি যে বখতিয়ার খলজি নদিয়া জয় করছে, কিন্তু এরপরও তখনও পুরো সেন বাংলা রাজত্ব শাসন করতে পারে নাই। পুরা বাংলা একসাথে দখল করতে পারে নাই, পরে আস্তে আস্তে তারা দখল করে নিয়েছিল। ঠিক আছে, এরপরে যেটা আছে তোমাদের প্রাচীন বাংলাদেশের গৌরব, সমাজ, অর্থনীতি, ধর্ম, ব্যবসা বাণিজ্য, এই জিনিসগুলো তোমরা নিজেরা করে নিবে। ঠিক আছে, এগুলো তোমার না বুঝার মতো কিছু নাই। কৃষি, কুটির শিল্প, ব্যবসা বাণিজ্য, ধর্ম, মত, সম্প্রদায়, এই পর্যন্ত তোমাদের আজকের এই থাকবে। পাঠ 6 শেষ করবে, পরের ক্লাসে আমি পাঠ 7 শুরু করব ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমাদের আজ সাইদের রোল 55, এটা জানা আছে। তোমার ব্যাপারে সিরিয়াস হবে, কারণ অ্যাবসেন্ট রোল স্কুলে পাঠাইতে হয় আমাদেরকে এখন, সেই জন্য তোমরা এই ব্যাপারে নাম রোল লিখে ওই আইডিটা লিখে ক্লাসের জন্য সুবিধা হয়। আমি নাম লিখেছি। অনেকেই লিখেছো, ওই 2-4 জন শুধু লিখে নেয়, ওই 2-4 জন বলছি। মিস জুম থেকে সিগন্যাল দিয়েছে। তো আরো 10 মিনিট সময় আছে, এখনই মাত্র জুম থেকে সিগন্যাল দিল, তাহলে তো আরো 10 মিনিট সময় আছে। আমরা এটা ভালোভাবে আমরা আরো পড়তে পারবো মিস। আমরা এটা ভালোভাবেই শেষ করতে পারবো। সমাজ, অর্থনীতি আর ধর্ম, তাহলে এই ক্ষেত্রে প্রথমে আসে কৃষির কথা। প্রাচীন যুগে বাংলাদেশের অর্থনীতি ছিল কৃষি নির্ভর, এটা আমাদের কাছে কোনো নতুন কথা না, আমরা জানি প্রাচীনকালে আমাদের অর্থনীতি কৃষি নির্ভর ছিল। এই সময় কৃষিতে উদ্বৃত্ত ছিল, উদ্বৃত্ত মানে বেশি, নিজেদের প্রয়োজন মিটানোর পরে যেটা বেশি থাকে সেটাকে বলা হয় উদ্বৃত্ত। তখনকার সময়ে কৃষিতে অনেক উদ্বৃত্ত ছিল, যত ফসল উৎপাদিত হতো সব আমাদের লাগতো না, আমাদের নিজেদের ব্যবহারের পরেও অনেক ফসল আরো উদ্বৃত্ত থাকতো। ধান ছিল প্রধান ফসল, প্রচুর আখও উৎপাদিত হতো তখন। আখ থেকে উৎপাদিত গুড়, চিনি, এগুলো ছিল বিখ্যাত। এই গুড় ও চিনি আবার বিদেশে রপ্তানি হতো। তুলা, সরিষা, পান চাষের জন্য বাংলাদেশের খ্যাতি ছিল। নারিকেল, সুপারি, আম, কাঁঠাল, কলা, ডুমুর, এই সব ফলের কথাও প্রাচীনকালের ইতিহাস থেকে জানা যায়। ঠিক আছে, আমি যেটা বললাম যে এইগুলো তোমাদের অত কঠিন না যে আমাকে বুঝাইয়ে দিতে হবে, এগুলো তোমরা নিজেরা করলেও পারবে। এরপরে কুটির শিল্প, কুটির শিল্প সম্পর্কেও আমরা ক্লাস 5-এ ভালোভাবে পড়েছি। কুটির শিল্প বলতে কি বোঝায়? ক্ষুদ্র পরিসরে বাড়ি ঘরে যেই শিল্প আমরা উৎপাদন করে থাকি সেটাকে বলা হয় কুটির শিল্প। প্রাচীন যুগ থেকে বাংলাদেশের তাঁতিরা মিহি সুতি ও রেশমি কাপড় বুনতে পারদর্শী ছিল। আমরা জানি বাংলাদেশের মসলিন কাপড় এক সময় পৃথিবী বিখ্যাত ছিল, মসলিন কাপড়। এই মসলিন তখনও রপ্তানি হতো, এছাড়াও তখন উন্নত মানের মৃৎপাত্র মানে মাটির তৈরি পাত্র, ধাতব পাত্র ও অলংকার নির্মাণ হতো। পোড়ামাটি, ধাতব ও পাথরের ভাস্কর্য ও মূর্তি ছিল প্রশংসনীয় শিল্প। ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, স্বল্প মূল্যবান পাথর ও কাচের পুঁতিও তৈরি হতো। ঠিক আছে, এরপরে আসি আমরা ব্যবসা বাণিজ্য। কৃষিতে উদ্বৃত্ত হওয়ায়, কৃষিতে আমরা আগেই পড়েছি যে কৃষিতে তখন অনেক
উদ্বৃত্ত ছিল। কৃষিতে উদ্বৃত্ত হওয়ায় এবং শিল্প ক্ষেত্রে উৎপাদন বাড়ায় শিল্প বাণিজ্য বিকাশ লাভ করতে থাকে। কৃষিতেও যেহেতু উদ্বৃত্ত ছিল, আবার শিল্প বাণিজ্য আস্তে আস্তে বিকাশ লাভ করতে থাকে, সেই জন্য তখন দেখা যায় বাংলাদেশের অবস্থা আস্তে আস্তে ভালো হতে থাকে। নদীর তীরে তীরে গড়ে উঠেছিল হাট বাজার ও গঞ্জ। ব্যবসা বাণিজ্য নদী পথেই হতো বেশি, কারণ যাতায়াত ব্যবস্থা নদী পথেই ভালো হতো। তখন সড়ক পথের অবস্থা অত ভালো ছিল না তখন। ওয়ারী বটেশ্বর ও পুন্ড্রনগর ছিল সমৃদ্ধ নদী বন্দর। ওয়ারী বটেশ্বর কোথায়? আমরা 5-এ পড়েছিলাম নরসিংদী জেলায়। ওয়ারী বটেশ্বর নরসিংদী জেলায়। ভারতবর্ষের বিভিন্ন বন্দর ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়া ও ভূমধ্য সাগর অঞ্চলে যেত তৎকালীন বাংলাদেশের পণ্য। 8ম শতকে চট্টগ্রাম সমুদ্র বন্দরের মাধ্যমে এই দেশের পণ্য আরবে যেত। এরপরে ধর্মমত ও সম্প্রদায়। ধর্মমত ও সম্প্রদায় অনুমিত হয়, মানে অনুমান করা হয়। অনুমান করা হয় প্রস্তর যুগে বাংলাদেশের মানুষ পৃথিবীর অন্যান্য অঞ্চলের মতোই পাহাড় পর্বত নদ নদী চন্দ্র সূর্য এইসবের পূজা করত। তখনও মুসলমানরা আসে নাই। আমরা দেখলাম প্রথমে মুসলিম শাসনের সূচনা করেন বখতিয়ার খলজি 1204 সালে মধ্যযুগে। তার আগে এখানকার লোকেরা নদ নদী পাহাড় পর্বত চন্দ্র সূর্য এইসবের পূজা করত। ঐতিহাসিক যুগে ভারত উপমহাদেশের মতো বাংলাদেশে ব্রাহ্মণ্য ধর্ম ও আজীব সম্প্রদায়ের প্রাধান্য ছিল। মুসলিম ধর্ম বা ইসলাম ধর্ম আসার আগে মানুষ এগুলো করত। প্রাচীন বাংলাদেশে জৈন ধর্ম প্রচলিত ছিল। এগুলো হলো ছোট ছোট অনেক ধর্ম আছে, এক এক সম্প্রদায়ের লোকেরা এই এক একটা ধর্ম তখন পালন করত। তবে দীর্ঘ সময় বৌদ্ধ শাসকদের পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ ধর্ম প্রাধান্য লাভ করে। এক সময় অনেক দীর্ঘ সময় ধরে অতীশ দীপঙ্কর নামে একজন ছিলেন বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মযাজক। ওনার মাধ্যমে এক সময় এই বাংলায় বৌদ্ধ শাসকদের পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ ধর্ম প্রাধান্য লাভ করে একটা লম্বা সময় ধরে। পাল সম্রাটগণ ছিল বৌদ্ধ। পাল আমলে সম্রাটগণ ছিল বৌদ্ধ, কিন্তু প্রজাদের অধিকাংশই ছিল ব্রাহ্মণ্য ধর্ম মতের। দেখো তখনকার সময়ে পাল শাসন আমলের কথা বলছি, তখনকার সময়ে সম্রাটগণ বৌদ্ধ ছিলেন, কিন্তু প্রজাদের মধ্যে অধিকাংশই তখন ব্রাহ্মণ্য ধর্মমত। এগুলো হিন্দু ধর্মের মতোই এক একটা ধর্ম। এখনো পৃথিবীতে অনেক ধর্ম আছে, আমরা তো জানি না অত ধর্মের নাম। আমরা মোটামুটি 4টা ধর্মের নামই জানি, যে 4টা ধর্মের মানুষ এখন বাংলাদেশে আছে। প্রধান 4টা ধর্মের নামই আমরা জানি। সম্রাট ধর্মপাল ধর্মীয় সম্প্রীতির নীতি গ্রহণ করেছিলেন। ধর্মপাল এই ধর্মীয় সম্প্রদায়ের জন্য ধর্মের জন্য বিভিন্ন নীতি গ্রহণ করেছিলেন। রাজকীয় উচ্চ পদসমূহে অধিষ্ঠিত হতে দেখা যায় ব্রাহ্মণ্যদের। উনি আবার কিছু নীতি গ্রহণ করেছিলেন যে রাজকীয় উচ্চ পদে দিবে ব্রাহ্মণদের। ধর্মপালের প্রধানমন্ত্রী ছিলেন একজন ব্রাহ্মণ এবং তার পরিবার 3 পুরুষ ধরে পাল শাসনের সঙ্গে জড়িত ছিলেন। তৎকালীন একাধিক তাম্র শাসনে ব্রাহ্মণ্য মন্দির নির্মাণে ভূমি দানের কথা জানা যায়। তখনকার সময় ব্রাহ্মণ্য ধর্ম বা হিন্দু ধর্ম এত প্রাধান্য লাভ করেছিল যে বিভিন্ন সম্রাটগণ জমি দান করত ওই ব্রাহ্মণ্য ধর্মের নামে। ব্রাহ্মণ্য ও বৌদ্ধদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। তখন ব্রাহ্মণ্য ধর্ম আর ওই বৌদ্ধ ধর্ম এই
দুই ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না, সবাই মিলেমিশে থাকতো। তৎকালীন একাধিক এটা পড়েছি। ধর্মীয় সম্প্রীতি পাল যুগের সমাজ জীবনের বিশেষ বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত হয়। ধর্মীয় সম্প্রীতি, এখন যেটা যে 4 ধর্মের মানুষ আমরা সম্প্রীতির সাথে সমাজে বসবাস করছি, ঠিক একইভাবে পাল শাসন আমলে বৌদ্ধ ধর্ম আর ব্রাহ্মণ্য ধর্ম, এই দুই ধর্মের মানুষও সম্প্রীতির সাথে মিলেমিশে বসবাস করত। আমরা দেখেছি তখনকার রাজারা ছিল বৌদ্ধ, কিন্তু আবার প্রজারা অধিকাংশ ছিল ব্রাহ্মণ্য ধর্মের। ঠিক আছে, আজও বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থান দেখা যায়, যেটা আমি বললাম যে এখনো বাংলাদেশে আমরা মোটামুটি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান 4 ধর্মের মানুষ সম্প্রীতির সাথে সহাবস্থান করছি। সেই সম্প্রীতিটা প্রাচীন কালেও ছিল, তবে ধর্ম ছিল আলাদা। ধর্ম ছিল ব্রাহ্মণ্য ধর্ম আর বৌদ্ধ ধর্ম। তখনও মুসলিম শাসনের সূত্রপাত হয় নাই। মুসলিম শাসন এসেছে 1204 খ্রিস্টাব্দে তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির মাধ্যমে। তিনি শেষ হিন্দু রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত করেন। ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই আলোচনা। এর